সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট, গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দেব। শুরুতেই শিরোনাম। সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা, পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে রাশিয়া ধাপ্পাবাজি করছে না, পশ্চিমা বিশ্বকে রাশিয়ার সাবেক প্রেসিডেন্টের ভয়াবহ হুঁশিয়ারি। এরপর জানিয়ে দিব, ইসরায়েল আগ্রাসন বাড়ালে তার জবাব দিতে হিজবুল্লাহ সম্পূর্ণভাবে প্রস্তুত, ইহুদিবাদী ইসরায়েলকে শেখ নাঈম কাসেমের হুঁশিয়ারি। এদিকে গাজায় শান্তি স্থাপনে ৩ স্তরের পরিকল্পনা প্রস্তাব করলেন ইহুদিবাদী বাইডেন। আরও জানিয়ে দিব, রাশিয়ার সাথে যুদ্ধ বাঁধাতে চাইছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো, ফ্রান্সের বিরোধী দলের নেত্রী মেরিন লে পেনের অভিযোগ। আরও জানিয়ে দিব, এবার রাশিয়া চেতে উঠেছে, আবারও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। এবং সর্বশেষ জানিয়ে দিব, 11 জুলাই ট্রাম্পের ভাগ্যে যা ঘটতে পারে, থাকবে সম্পর্কে প্রতিবেদন। পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে রাশিয়া ধাপ্পাবাজি করছে না, পাশ্চাত্যকে হুঁশিয়ারি রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং জাতীয় নিরাপত্তা পরিষদের বর্তমান উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ থেকে কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে যে কথা বলা হয়েছে তা মোটেই ধাপ্পাবাজি নয়। তিনি বলেন, পশ্চিমাদের সাথে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে। রাশিয়ার ভেতরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার জন্য আমেরিকা ও জার্মানির অস্ত্র ব্যবহারের ব্যাপারে ইউক্রেনকে অনুমতি দেওয়ার পর মেদভেদেভ এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। তিনি বলেন, পশ্চিমাদের সরবরাহ করা যে সমস্ত দীর্ঘপাল্লার অস্ত্র ইউক্রেন ব্যবহার করছে, রাশিয়া মনে করে তা ন্যাটো সামরিক জোটভুক্ত দেশগুলোর সেনারাই নিয়ন্ত্রণ করছে। এটা কোনোভাবেই সামরিক সহযোগিতা নয়, বরং আমাদের বিরুদ্ধে তাদের যুদ্ধে অংশগ্রহণ। মেদভেদেভ সুস্পষ্ট করে বলেন, রাশিয়ার ভেতরে হামলা চালানোর জন্য দীর্ঘপাল্লার অস্ত্র ও গোলাবারুদ ব্যবহারে ইউক্রেনকে অনুমতি দিয়ে পশ্চিমা দেশগুলো মূলত চলমান যুদ্ধকে চূড়ান্ত ধাপে নিয়ে গেছে। কেউ এখন আর এই চূড়ান্ত ধাপে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দিতে পারবে না। এই অবস্থায় পশ্চিমাদের কেউ যদি এটা ভাবে যে রাশিয়া কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহার করবে না, তাহলে সেটা হবে মারাত্মক ভুল। মেদভেদেভ বলেন, এটা ভয় দেখানো নয়, ধাপ্পাবাজিও নয়। ইসরায়েল আগ্রাসন বাড়ালে তার জবাব দিতে হিজবুল্লাহ সম্পূর্ণভাবে প্রস্তুত। লেবানন ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাঈম কাসেম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি লেবাননের বিরুদ্ধে আগ্রাসনের মাত্রা বাড়াতে চায়, তাহলে তার জবাব দেওয়ার জন্য হিজবুল্লাহ যোদ্ধারা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হিজবুল্লাহ 4 শহীদ যোদ্ধার স্মরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। হিজবুল্লাহর এই নেতা বলেন, দখলদার ইসরায়েল গত 8 মাসে লেবাননে যুদ্ধের পরিধি বাড়ানোর যে হুমকি দিয়েছে তা কার্যকর করেনি, তবে হিজবুল্লাহ এমন পরিস্থিতির জন্য নিজেকে সম্পূর্ণভাবে প্রস্তুত করে রেখেছে এবং আগ্রাসনের কঠোর জবাব দিতে প্রস্তুত। শেখ নাঈম কাসেম বলেন, গাজার সমর্থনে হিজবুল্লাহ যোদ্ধারা যে লড়াই করছে, কোনো কিছু তা থেকে এই সংগঠনকে বিরত রাখতে পারবে না। গাজায় যখন সম্পূর্ণভাবে যুদ্ধ বন্ধ হবে, তখনই শুধুমাত্র হিজবুল্লাহ তাদের হামলা বন্ধ করবে। শেখ নাঈম কাসেম বলেন, ইসরায়েল রাফা শহরে আগ্রাসন চালিয়ে এখনো পর্যন্ত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি এবং তারা গাজায় প্রতিরোধকামী যোদ্ধাদের নির্মূল করার লক্ষ্য অর্জন করতে পারবে না। গাজায় শান্তি স্থাপনের 3 স্তরের পরিকল্পনা প্রস্তাব করলেন বাইডেন। গাজা উপত্যকায় শান্তি স্থাপনের জন্য এই প্রথম সুনির্দিষ্টভাবে একটি পরিকল্পনার প্রস্তাব করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার রাজধানী ওয়াশিংটনে দেওয়া এক ভাষণে এই প্রস্তাব পেশ করেছেন তিনি। বাইডেনের প্রস্তাবিত পরিকল্পনায় 3টি স্তর বা পর্যায় রয়েছে। প্রথম পর্যায়ে বা স্তরে গাজায় সব শর্তের যুদ্ধবিরতি ঘোষণা করা হবে। এই পর্বে রাফা সহ গাজার অন্যান্য জনবহুল এলাকাগুলো থেকে সেনাদের প্রত্যাহার করে নেওয়া হবে এবং ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী কয়েকশো ফিলিস্তিনির মুক্তির বিনিময়ে নিজেদের কবজায় থাকা কয়েকজন জিম্মিকে মুক্তি দিবে হামাস। এই দফায় যেসব জিম্মিদের মুক্তি দেয়া হবে, তাদের মধ্যে বয়স্ক এবং নারীরা প্রাধান্য পাবে। সেই সঙ্গে এই 6 সপ্তাহের প্রতিদিন গাজা প্রবেশ করবে অন্তত 600 ত্রাণবাহী ট্রাক। হামাস এবং ইসরায়েলি মন্ত্রিসভা ও প্রতিরক্ষা বাহিনী এই পর্যায়ে স্থায়ী যুদ্ধবিরতির জন্য আলোচনা চালিয়ে যাবে। যদি এই আলোচনা 6 সপ্তাহ সময়সীমার মধ্যে শেষ না হয়, তাহলে পরিকল্পনার প্রথম পর্ব বা যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়বে। স্থায়ী যুদ্ধবিরতির জন্য হামাস এবং ইসরায়েল দুপক্ষের ঐক্যমত্যের মধ্য দিয়ে শেষ হবে গাজায় শান্তি পরিকল্পনার প্রথম স্তর বা পর্যায় এবং তারপর শুরু হবে পরিকল্পনা দ্বিতীয় পর্যায় বা পর্ব। এই পর্বে নিজেদের কবজায় থাকা জিম্মিদের সবাইকে মুক্তি দেবে হামাস এবং তার বিনিময়ে গাজার বাসিন্দারা পাবে স্থায়ী যুদ্ধবিরতি। পরিকল্পনার তৃতীয় পর্যায়ে যুদ্ধ বিধ্বস্ত গাজায় ভবন রাস্তাঘাট নির্মাণের কাজ শুরু হবে।
রাশিয়ার সাথে যুদ্ধ বাঁধাতে চাইছেন ম্যাক্রো, বললেন লে পেন। ফ্রান্সের বিরোধী দলীয় নেত্রী মেরিন লে পেন অভিযোগ করেছেন যে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো রাশিয়ার সাথে যুদ্ধ বাঁধাতে চাইছেন। ফরাসি গণমাধ্যম ফ্রান্স ইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই অভিযোগ করেছেন। বৃহস্পতিবার লে পেনের ওই সাক্ষাৎকারে সম্প্রচারিত হয়। তিনি সুস্পষ্ট করে বলেন, ইউক্রেনের ন্যাটো দেশগুলোর সামরিক প্রশিক্ষক পাঠানো এবং রাশিয়ার ভেতরের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য পশ্চিমা অস্ত্র ব্যবহারে কিয়েভকে অনুমতি দেওয়ার ঘটনায় চলমান সংঘাত বিশ্বযুদ্ধের ঝুঁকি সৃষ্টি তৈরি করেছে। রাশিয়ার কতটা ভেতরে ইউক্রেনকে হামলা চালানোর জন্য পশ্চিমা অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হবে তা নিয়ে যখন পশ্চিমা দেশগুলোতে কঠিন আলোচনা চলছে তখন লে পেন এসব বক্তব্য দিলেন। ন্যাটো সামরিক জোটভুক্ত কয়েকটি দেশ রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর পক্ষে মত দিয়েছে। অন্যদিকে ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ পশ্চিমা অস্ত্র ব্যবহারের ব্যাপারে যেসব বিধিনিষেধ রয়েছে তার কতগুলো তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট গত মঙ্গলবার বলেছেন, রাশিয়ার ভেতরকার যে সমস্ত সামরিক স্থাপনা থেকে ইউক্রেনের ওপর হামলা চালানো হচ্ছে সেগুলো ধ্বংসের জন্য কিয়েভকে অনুমতি দেওয়া উচিত। তার এই বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন লে পেন। তিনি বলেছেন, ফরাসি প্রেসিডেন্টের এই বক্তব্যের মধ্য দিয়ে ভয়াবহ বিপদের সম্ভাবনা তৈরি হয়েছে। আবারও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেন জুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এর ফলে দেশটির 5টি অঞ্চলের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ ইউক্রেনের জাতীয় গ্রিড অপারেটর ইউক্রেন গার্গো জানিয়েছে, চলতি বছরের মার্চ থেকে পর্যন্ত এ নিয়ে ষষ্ঠবারের মতো ইউক্রেনের জ্বালানি ও অবকাঠামোয় ব্যাপক হামলা চালালো রুশ বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। ইউক্রেন আর্গো আরও বলেছে, পূর্ব দনেতস্ক, দক্ষিণ পূর্ব ঝাপরিঝিয়া এবং দিনিপ্রভটভস্ক অঞ্চলের পাশাপাশি দেশের কেন্দ্র ও পশ্চিমে অবস্থিত যথাক্রমে কিরোভোররাত ও ইভানো ফ্রান্সকিস্কোভস্কো অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোতেও হামলা চালিয়েছে তারা। ইউক্রেনের বিমান কমান্ডার জানিয়েছেন, রাশিয়ার নিক্ষেপ করা 53টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 35টি এবং 47টি ড্রোনের মধ্যে 46টি ভূপাতিত করেছে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী। মার্চ থেকে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় হামলা মাত্রা বাড়িয়েছে রাশিয়া। ফলে দেশটির তাপ ও বিদ্যুৎ বা জলবিদ্যুৎ উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় অন্ধকারে ডুবে আছে। এছাড়া ব্যাপকভাবে তাদেরকে বিদ্যুৎ আমদানি করতে হচ্ছে, যা প্রায় কিয়েভের জন্য অসাধ্য হয়ে উঠেছে। ইউক্রেনের বৃহত্তম বেসরকারি জ্বালানি শক্তি উৎপাদনকারী সংস্থা ডিটিইকে বলেছে, রুশ হামলায় তাদের 2টি তাপ বিদ্যুৎ কেন্দ্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের চালানো এসব হামলা নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। সম্প্রতি উত্তর পূর্ব খার্কিভ অঞ্চলকে রক্ষা করতে রাশিয়ার ভূখণ্ডে তাদের অস্ত্র ব্যবহার করতে ইউক্রেনের উপর নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। ফ্রান্স ও অন্যান্য ইউরোপীয় দেশগুলো রাশিয়ার অভ্যন্তরে তাদের অস্ত্র ব্যবহারের অনুমতির ইঙ্গিত দিয়েছে। এরপরই সর্বশেষ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো রুশ বাহিনী। এবং সর্বশেষ জানিয়ে দিব, 11 জুলাই ট্রাম্পের ভাগ্যে যা ঘটতে পারে। আমেরিকার ইতিহাসে প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় সাজার মুখোমুখি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর সেই সঙ্গে প্রশ্ন উঠে গিয়েছে 77 বছর বয়সে ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। শেষ পর্যন্ত আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কিনা তা নিয়ে আমেরিকায় শুরু হয়েছে জল্পনা। শেষ পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে কার্যভার গ্রহণ করলে ট্রাম্প নিজেকে ক্ষমতা প্রয়োগ করতে পারবেন বলে কিছু আইনি বিশেষজ্ঞ মনে করছেন। বেশিরভাগ বিশেষজ্ঞ ধারণা করছেন ট্রাম্পকে জরিমানা করা হতে পারে। এই বিচারের ফলাফল ট্রাম্পের কেবল ব্যক্তিগত স্বাধীনতার জন্য নয়, তার রাজনৈতিক ভাগ্যের জন্য গুরুত্বপূর্ণ।